সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এইচএসসি আইসিটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। অধ্যায়টা যেহেতু অনেক বড়, তাই এক ভিডিওতে এই পুরো অধ্যায়টা কভার করা সম্ভব নয়। আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট কয়েকটা ভিডিওর মাধ্যমে এই অধ্যায়টা কমপ্লিট করে দেওয়ার। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সংখ্যা প্রকাশ ও গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। কোনো সংখ্যাকে আমরা যদি লিখে প্রকাশ করি, যে সকল সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা লিখে প্রকাশ করব তাদেরকে অঙ্ক বা ডিজিট বলে। হিসাব নিকাশের সুবিধার্থে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি এখন পর্যন্ত চালু রয়েছে। এর মধ্যে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রথমেই চলো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাদেরকেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি প্রাচীনতম সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে মানুষ বিভিন্ন প্রকার গাছপালা, পশু পাখি, জীবজন্তুর ছবি এবং দেয়ালে দাগ টানা, এছাড়াও নুড়ি পাথর এগুলো দিয়ে হিসাব নিকাশ করত। তোমরা যদি খুব সহজভাবে চিন্তা করো, একটু এক্সাম্পল দেই। আজ থেকে 200-400 বছর আগে গ্রামগঞ্জে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে মানুষ বসবাস করতো না। এই জায়গাগুলো ছিল অনেকটাই বন জঙ্গলের মতো। সেই জায়গাগুলো আস্তে আস্তে মানুষ বসবাস করতে শুরু করলো। তার মানে প্রাচীনকালে মানুষ বন জঙ্গলে বসবাস করত। আর এই বন জঙ্গলে বসবাস করতে গিয়ে তারা লক্ষ্য করলো যে বন জঙ্গলে একা একা বসবাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রকার পশু পাখি এদেরকে আক্রমণ করত। তাই এরা কি করত? এরা দলবদ্ধভাবে বসবাস করত। এখন দলবদ্ধভাবে বসবাস করতে গেলে এদের আবার খাবার খোঁজার জন্য বাইরে বের হতে হতো। তো খাবার খোঁজার জন্য যখন বাইরে বের হতো, কতজন বাইরে যাচ্ছে, কতজন বাইরে থেকে আসতেছে, কেউ তাদের দল থেকে কমে যাচ্ছে কিনা এইটা বোঝার জন্য তারা কি করতো? তারা হয়তো গাছে একটা করে গাছ টিক চিহ্ন দিয়ে রাখতো, অথবা দেয়ালে দাগ টেনে রাখতো, অথবা বিভিন্ন প্রকার যে নুড়ি পাথর আছে সেই পাথরগুলো দিয়ে তাদেরকে হিসাব করে রাখতো যে কতজন আমাদের এখান থেকে চলে গেছে এবং কতজন ফিরে আসছে। এভাবে তারা হিসাব নিকাশ করত। তবে বর্তমানে যে সংখ্যা পদ্ধতিটা চলতেছে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখানে লক্ষণীয় একটা বিষয় যে পজিশন মানে অবস্থান। এই অবস্থানের উপর যেটা নির্ভর করবে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যেটা অবস্থানের উপর নির্ভর করবে না সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবারে পজিশনাল সংখ্যা পদ্ধতির এক্সাম্পল দিতে গিয়ে আমরা একটু জেনে নেই পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি সংখ্যার বিভিন্ন অংশ সম্পর্কে। তো চলো আমরা একটি সংখ্যার বিভিন্ন অংশ দেখে নেই। প্রথমে আমি কি করব? আমি এখানে একটা ছক অঙ্কন করব। এখানে একটা ছক অঙ্কন করলাম, করার পর এখানে কয়েকটা ঘর দিয়ে ছকটাকে বিভক্ত করে দিলাম। এবারে আমরা যে কোনো একটা সংখ্যা লিখি। এখানে 2, 7, এখানে একটা দশমিক চিহ্ন দিলাম, 5, 2। আচ্ছা, এবারে একটু ভালোভাবে লক্ষ্য করো। মনে করো তুমি বাড়ি থেকে 27 টাকা চাইছো কলেজে যাওয়ার জন্য। এখন এই যে 2, 7, এখন বাড়িতে মনে করলো যে 27 টাকা না দিয়ে একটু কম করে দেই, পরের সংখ্যাটা চেঞ্জ করে, অথবা বেশি করে দেই, পরের সংখ্যাটা চেঞ্জ করে। তাহলে এখানে যদি পরের অঙ্কটাকে যদি আমরা চেঞ্জ করি, এই চেঞ্জ করলে সর্বনিম্ন কত করা যায়? এখানে একটা শূন্য বসানো যায়। আর যদি সর্বোচ্চ করি, সর্বোচ্চ কত হয়? সর্বোচ্চ এখানে 9 হয়। তাহলে চাইছো তুমি 27 টাকা, তোমাকে দেওয়া হচ্ছে কত? হয় 20, নয়তোবা 29 টাকা। তোমার কি খুব খুশি লাগবে? স্বাভাবিকভাবেই খুব একটা খুশি হবা না। কিন্তু 27 টাকা চাইছো তুমি। এবারে তোমার বাড়ি থেকে তোমার আব্বু মনে করলো যে 27 টাকা না দিয়ে আমি প্রথমের যে ডিজিটটা আছে এই ডিজিটটাকে চেঞ্জ করে দেই। এই ডিজিটটা চেঞ্জ করলে কি হবে? দেখো, প্রথম 27-এর যে 7টা আছে 7টাকে রেখে দিলাম, এই 2টাকে চেঞ্জ করব। এই 2টাকে চেঞ্জ করলে এটা সর্বনিম্ন কত হবে? 0। আর এই 2টাকে চেঞ্জ করে যদি সর্বোচ্চ বানাই তাহলে কত হবে? এখানে 9 হবে 97। তার মানে তুমি চাইছো 27 টাকা, তুমি পাচ্ছ 97 টাকা, অথবা চাচ্ছ 27 টাকা, পাচ্ছ 60 টাকা। তাহলে এখানে পরিবর্তনটা সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে তোমার খুশি হওয়ার ব্যাপারটা এখানে।
অর্থাৎ যদি বেশি করে দেয় তাহলে এখানে অতিরিক্ত বেশি হয়ে যাবে এবং কম করে দিলে অতিরিক্ত কমে যাবে। আর এখানে যদি একটু লক্ষ্য করি, পরের ডিজিটটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যতই বাম দিক থেকে ডান দিকে যাব ততই এর কিন্তু গুরুত্ব কমতে থাকবে। কিভাবে গুরুত্ব কমতে থাকবে? পরের সংখ্যাটা বা পরের অঙ্কটা যদি আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটে না, এ কারণে গুরুত্ব কমে যায়। এ কারণে আমরা এই দিক থেকে এই দিকে যদি যাই, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে, এটাকে বলা হচ্ছে MSB। অর্থাৎ MSB এর পূর্ণ রূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এর অর্থটা কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। তার মানে ডান দিক থেকে যতই বাম দিকে আসব অঙ্কগুলোর গুরুত্ব ততই বাড়তে থাকবে। এবারে আমরা এটার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি, এটা হলো শেষের দিকে গেলে গুরুত্ব কমতে থাকে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? LSB। LSB এর পূর্ণরূপ কি? LSB এর পূর্ণরূপ হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা, এর মাঝে যদি তোমরা একটু লক্ষ্য করো, এর মাঝে একটা দশমিক চিহ্ন রয়েছে। এই চিহ্নটাকে কি বলা হয়? এর মাঝে যে দশমিক চিহ্নটা আছে এই চিহ্নটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা কি? রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে পৃথক করা। আবার বলি, এই যে রেডিক্স পয়েন্ট অর্থাৎ দশমিক চিহ্ন যেটাকে আমরা বলি, এই দশমিক চিহ্ন বা রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে পৃথক করে দেওয়া। তো এখানে মাঝখানে যখন এই দশমিক আছে তখন এখানে হবে 27.52, অর্থাৎ এইটা হচ্ছে ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা। এবারে চলো আমরা একটু দেখি বেজ বা ভিত্তি কাকে বলে। বেজ বা ভিত্তি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী যে সকল সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় এদের সমষ্টিকেই বেজ বা ভিত্তি বলা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। প্রথমটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এরপর অক্টাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। চলো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার, বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল, এটি সম্পর্কে একটু ধারণা নেওয়া যায়। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে তাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 2 এবং এর অঙ্ক বা ডিজিট হচ্ছে 0 এবং 1। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহৃত হবে না। এবারে চলো 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে যেটা বলছিলাম সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাদেরকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8 এবং মৌলিক চিহ্ন বা অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ মৌলিক চিহ্ন হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এই 8টা যে ডিজিট আছে এই 8টা ডিজিটের বাইরে এখানে কোনো অঙ্ক বসবে না। তার মানে 9 বা 8 এখানে বসবে না। শুধুমাত্র 0 থেকে 7 পর্যন্ত যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলোই এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি। এবারে চলো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নেই। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10, অঙ্ক বা মৌলিক চিহ্ন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এবারে চলো আমরা একটু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু জানি। একটা বিষয় মাথায় রাখবা, হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে কি? ডেসিমেল মানে 10। তাহলে 6 আর 10 16। যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। এখানে মৌলিক চিহ্ন বা অঙ্ক হবে 16টা। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ডেসিমেলের যে
অঙ্ক বা মৌলিক চিহ্ন আছে সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আর হেক্সার যে অঙ্ক আছে সেটা হচ্ছে A থেকে F পর্যন্ত। তার মানে দাঁড়াচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত। তার মানে A থেকে F পর্যন্ত হলে 9 এর পরে কত হবে? 9 এর পরে 10 হবে না, 9 এর পরে হবে A, তারপর B, তারপর C, D, E, F, এভাবে 15 পর্যন্ত চলে যাবে। আচ্ছা, এভাবে তোমরা যদি প্রতিদিন ক্লাস করতে থাকো, আশা করি প্রতিটা টপিক সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে ধারণা দিতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।